হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। দেখতে দেখতে বছর ঘুরে ফাগুন হাওয়া নিয়ে ঋতুরাজ বসন্ত আবারও ফিরে এলো আমাদের মাঝে। তবে এবার কিন্তু বসন্ত একাই আসেনি, সঙ্গে করে আমাদের জন্য নিয়ে এসেছে অনেক বড় একটা সুসংবাদ, আর সেটা হচ্ছে পবিত্র রমজান মাসের আগমনী বার্তা। আর একজন মুসলিমের কাছে এর থেকে বড় সুসংবাদ আর কি বা হতে পারে, তাই না? গত দুদিন ধরে ব্যস্ততার কারণে বেলকনিতে আসা হয়নি, তো আজকে বেলকনিতে এসে দেখলাম যে গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে। যদিও এখন অনেক বেলা হয়ে গেছে, তবুও পানি দিয়েই দিচ্ছে, কেননা আজ আরো অনেক কাজ রয়েছে। তো সেই কাজে ব্যস্ত হয়ে গেলে গাছের কথা আর আমার দেখা গেল যে একদমই মনে থাকবে না, তাই এখন চোখে পড়ার সাথে সাথেই পানিটা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, পবিত্র রমজান মাস আল্লাহর তরফ থেকে অশেষ নিয়ামত ও রহমত নিয়েই আমাদের মাঝে হাজির হয়। তো এই মাসে আমরা বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় একটু বেশি করেই আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। তাই সেই চেষ্টায় যেন ব্যাঘাত না ঘটে, সাংসারিক কর্মব্যস্ততায় যেন সেই চেষ্টাটা বিফল না হয়, সেজন্যই আগে থেকে কিছু প্রস্তুতি আমি বরাবরই নিয়ে থাকি। তো এবারের রমজানের প্রস্তুতি আমি কিভাবে সম্পন্ন করলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদিও হাতে খুব বেশি সময় নেই, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। অনেকেই হয়তোবা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন, কিন্তু যারা এখনো কোনো প্রস্তুতি নেননি তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। কথা বলতে বলতে গাছে পানি দেওয়া শেষ করে পাখির খাবার পানি পাল্টে দিয়ে আমি কিন্তু অলরেডি কিচেনে চলে এসেছি। রমজানে ইফতারে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার হচ্ছে ছোলা। এই খাবারটা ছাড়া ইফতার যেন জমেই না, আর কিছু থাক বা না থাক ছোলা ভুনা বা একটু ছোলা মাখা ইফতারে চাই। কিন্তু ছোলা ভুনা করার আগে সেটা রান্না করার জন্য প্রস্তুত করার যে প্রসেসটা, সেটা কিন্তু বেশ লম্বা একটা প্রসেস। প্রায় 8-10 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয়, তারপর সিদ্ধ করা, রান্না করা। তো আমি বরাবরই চেষ্টা করি এই ঝামেলাটাকে এড়ানোর জন্য আগে থেকেই ছোলাটাকে সিদ্ধ করে স্টোর করে রাখতে। তাই গত রাতেই ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের কিন্তু বড় একটা পরিবর্তন চলে আসে। আমরা সেহরি কিংবা ইফতারে বেশ মজার এবং নতুন নতুন আইটেম রাখার চেষ্টা করে থাকি। আর এই মজার খাবারগুলো তৈরির ক্ষেত্রে মশলার কিন্তু ব্যাপক একটা ভূমিকা রয়েছে। আর এই মশলা তৈরির ক্ষেত্রেও আমাদের কিন্তু অনেকটা সময় নষ্ট হয়, প্লাস ঝামেলাও পোহাতে হয়। তাই আমি আগে থেকেই এই মশলাগুলোকে রেডি করে রাখছি, যাতে করে রমজান মাসে আমার এই মশলা তৈরির ঝামেলাটা পোহাতে না হয়। তাছাড়া রমজানের পরেই চলে আসে পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদ মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া। বিশেষ করে রিচ ফুডগুলোই কিন্তু আমরা বেশি খেয়ে থাকি, আর রিচ ফুড তৈরির ক্ষেত্রে কিন্তু মশলার অবদান অপরিহার্য। তাই সেই বিষয়টা মাথায় রেখেই আমি সব মশলাগুলো বেশি করেই করে নিচ্ছি, যাতে করে রোজা রেখে আমাকে আবার ঈদের জন্য এই মশলা তৈরির ঝামেলা ফেস করতে না হয়। এছাড়াও আমি যেহেতু আমার সকল মশলা ঘরেই তৈরি করে থাকি, তাই আমার এই 2 দিন পর পর মশলা তৈরির ঝামেলাটা একদমই ভালো লাগে না। এজন্য যখনই করার প্রয়োজন হয় একবারে বেশি করেই করে রাখি, যাতে করে কয়েকটা মাস আমি নিশ্চিন্তে কাটাতে পারি। কথা বলতে বলতে এদিকে আমি ধনিয়া আর শুকনো মরিচ গুঁড়া করে নিলাম। আর এরপরে যে মশলাটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আদা রসুন। আর আদা রসুনের খোসা ছাড়ানোটা আমার কাছে খুবই ঝামেলার লাগে, তাছাড়া এটা সময় সাপেক্ষও বটে, এই জন্য এটাও আমি আগেই রেডি করে রাখছি। আচ্ছা, এখানে আমি যেহেতু আগে মরিচ গুঁড়া করে নিয়েছিলাম, এই জন্য রসুন পেস্টটা আমার একটু লালচে হয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। তো কথা বলতে বলতে রসুন পেস্ট হয়ে গেছে, আর আমি আদাও পেস্ট করে নিলাম। আরেকটা মশলা যেটা আমি সবসময় করে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে জিরার গুঁড়া। তবে সেটা আমি কিছুদিন আগেই করেছি, যার কারণে এখন আর আমার প্রয়োজন নেই। তবে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু সেটাও করে রাখতে পারেন। এখন আমি কিছু ইফতার আইটেম তৈরি করে নেব, আর এর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি সিদ্ধ আলু। আর আলুটাকে প্রথমে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। অনেক সময় দেখা যায় মরিচ দেওয়ার পরে ম্যাশ করতে গেলে হাত জ্বলে, এজন্য আমি আগে ম্যাশ করে নিয়ে তারপরে এখানে একে একে পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটা স্বাদে ম্যাজিক দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ। তারপরে সামান্য একটু লেবুর রস দিয়ে আবারও ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এরপর 2 হাত আর বোর্ডের উপরে একটু তেল মাখিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণে আলুর ডো এই বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে চেপে আমি একটা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, আর ডোটাকে আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি পুরুত্বে রেখেছি।
বোর্ডে তেল মাখিয়ে নেয়ার কারণে আমি ভেবেছিলাম যে বোর্ডের সাথে লেগে যাবে না, কিন্তু ডোটা এতটাই স্টিকি ছিল যে তারপরেও বোর্ডের সাথে আটকে যাচ্ছিল। পরবর্তীতে হাজবেন্ডকে বললাম যে একটু ময়দা ছিটিয়ে দিতে, তারপর সে একটু ময়দা ছিটিয়ে দেওয়াতে আমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। কিন্তু কাটতে গিয়ে আবারও সেই একই সমস্যায় পড়লাম। ছুরিতে তেল মাখানোর পরেও ছুরির সাথে বারবার ডোটা আটকে যাচ্ছিল। এরপরে আমি এখানে একটা স্ক্র্যাপার ইউজ করেছি, যেটা কিনা আমি কেকের ফিনিশিং আনার জন্য সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু এটা দিয়ে আমার আউটকামটা অনেক ভালো আসছিল, যার কারণে পরের কাজ পুরোটাই আমি এইটা দিয়েই কমপ্লিট করেছি। তো এখানে আমি আলুর এই ডোটাকে এরকম ছোট ছোট স্কোয়ার শেপ মানে টোফুর শেপ আকারে কেটে নিলাম। বলতে পারেন আমি অনেকটা ভেজিটেবল টোফুই বানিয়েছি। তো যাই হোক, এই টুকরাগুলোকে আমি এরপরে ডিমে চুবিয়ে তারপরে এরকম টোস্টের গুঁড়া করে নিয়েছিলাম, তার মধ্যে কোট করে নিলাম। তো সবগুলো একইভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এটাকে ডিপ ফ্রিজে তুলে রাখছি কিছুক্ষণের জন্য, যাতে করে এটা একটু শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে এটাকে প্যাকিং করে রাখবো। আর এখনই যদি প্যাকিং করে রাখি, পরবর্তীতে যখন আমরা বের করতে যাব তখন কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে বাকি যে আলুর ডোটা রয়েছে সেটাকে আমি একটু এরকম লম্বা শেপ করে দিচ্ছি। বলতে পারেন যে এখন আমি পটেটো ফিঙ্গার বানাবো। তো এভাবে লম্বা লম্বা শেপ করে নিয়ে একই প্রসেসে আমি কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে এই টোস্টের গুঁড়া দিয়ে কোট করে নিব। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন, কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকেন আর ভালো লেগে যায়, পরবর্তীতে আমার আরো ভিডিও দেখতে ইচ্ছা জাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার ভালো লেগে যায়, তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চাইলে পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। কথা বলতে বলতে এদিকে আমি পটেটো ফিঙ্গারগুলোও রেডি করে নিয়েছি, আর এবার এগুলোকেও ডিপ ফ্রিজে তুলে রাখবো। তারপর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এরকম ছোট ছোট টুকরা করে। এটা দিয়ে আমি চিকেন পপকর্ন তৈরি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া, দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিব লেবুর রস সামান্য। আচ্ছা, এখানে আমি 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়েছিলাম, যেটা কিনা ভুলবশত রেকর্ড করা হয়নি, আর এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সব মশলাগুলো দেয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলে অনেক ভালো হতো, কিন্তু আমার হাতে সময় না থাকার কারণে কাজটা আমাকে দ্রুতই করতে হচ্ছে। পূর্ব প্রসেস অনুযায়ী আমি এগুলোকেও ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় কোট করে নিয়েছি, আর তারপরে ডিপ ফ্রিজে তুলে রেখেছি। এবার আমি চিকেন মিটবল তৈরি করার জন্য আরও কিছু বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন আর 2 টুকরা আদা। তারপরে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিব। চিকেন পেস্টটাকে আমি একটা বাটিতে তুলে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, 2 পিস পাউরুটি আমি একটু ভিজিয়ে নিংড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে টমেটো সস। এবার সব উপকরণকে খুব ভালো করে মিক্স করা হলে 2 হাতে তেল মাখিয়ে একটু একটু করে চিকেন পেস্ট নিয়ে 2 হাতের সাহায্যে গোল গোল করে মিটবলের শেপ দিয়ে দিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো মিটবল আমি তৈরি করে নেব। মিটবলগুলো বানানোর সময় আমি এদিকে চুলায় পানি দিয়ে দিয়েছিলাম, আর সেই পানিগুলো এখন ফুটে উঠেছে। তো মিটবলগুলো বানানো হয়ে গেলে এই ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিলাম, আর 10 মিনিটের মতো জাল করে নিয়ে এবার তুলে নিচ্ছি। তো এগুলো ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে একটা চিকেনের পুর তৈরি করে নিয়েছি চিকেন পুলি তৈরি করার জন্য। আর এই পুরটা আমি কিভাবে তৈরি করেছি তার একটা শর্টস ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। চিকেনের পুরের রেসিপিটা যদি আমি দেখাতে যেতাম তাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত। তো আমি ভিডিওটাকে একটু ছোট রাখার চেষ্টা করেছি, এজন্যই আলাদাভাবে রেসিপিটা শেয়ার করেছি। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তারপরে নরমালি আমরা যেভাবে আটার রুটি তৈরি করি সেভাবে রুটি তৈরি করে আমি এরকম ছোট ছোট গোল গোল শেপ দিয়ে রুটিগুলোকে কেটে নিয়েছি। আর তারপর কিভাবে কি করছি সেটা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন। ভেতরে পুরটাকে দিয়ে আমি জাস্ট 2 মাথা ভালো করে একটু এখানে আটা গুলে নিয়েছিলাম, সেই আটা দিয়ে ভালো করে সিল করে দিলাম যাতে করে মুখটা খুলে না যায়। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে মুখটাকে ভালো করে একটু চেপে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে আর পিঠাগুলো দেখতেও অনেক ভালো লাগবে। তারপরে আমি এখানে ডিম গুলে নিয়েছি, আর সেই ডিমের মধ্যে এক একটা পুলি ডুবিয়ে এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছিলাম, সেই ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর সবগুলোকে এভাবে কোট করা হয়ে গেলে এগুলোকেও আমি ফ্রিজে তুলে রাখছি।
তো আমার ইফতার আইটেমগুলো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। আসলে রমজান মাসে অনেক সময় হালিম রান্না করা হয়, আর হালিমে পেঁয়াজ বেরেস্তা না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে না। আর পেঁয়াজ বেরেস্তা করাটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, যার কারণে আমি কিছুটা পরিমাণে করে রেখেছি, যাতে যখন প্রয়োজন হবে শুধু বের করেই ব্যবহার করতে পারি। আর এই যে ছোলা সিদ্ধ দিয়েছিলাম সেটাও কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, সেই সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি। আসলে ছোলায় একটু আলু দিলে আমার কাছে বেশ ভালোই লাগে, এই জন্য একসাথেই প্যাকিং করে রাখছি। আর প্যাকিং করার জন্য এখানে আমি ব্যবহার করছি জিপার ব্যাগ। তো আমি কিন্তু ছোলাগুলোকে ফ্রিজে অলরেডি তুলে রেখেছি, আর এখন আগে যে তৈরি করে রেখেছিলাম আইটেমগুলো সেগুলোও কিন্তু মোটামুটি একটু শক্ত হয়ে গেছে, মানে জমে গেছে। আর এবার এগুলোকেও আমি একইভাবে এই জিপার ব্যাগে করে স্টোর করব। আসলে আমার ফ্রিজটা একটু ছোট, তাই চাইলেও আমি বক্সে করে রাখতে পারি না, এতটা জায়গা ফ্রিজে নেই, এই জন্য আমি এই ব্যাগগুলো ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু বক্সে করেও রাখতে পারেন। তো সবগুলো আইটেমই কিন্তু মোটামুটি জমে গেছে, আর এক এক করে সবগুলোই আমি এই ব্যাগে ভরে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবেই আমি আমার রমজানের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করলাম। এখন কিন্তু আমাকে আর প্রতিদিন ভাবতে হবে না যে কি ইফতার তৈরি করব। আর আমার এই প্রস্তুতিমূলক ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি যে ইফতার আইটেমগুলো তৈরি করলাম তার মধ্যে কোন আইটেমটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে লিখতে ভুলবেন না। তো এবারের রমজান আমাদের সবার জীবনের রহমত ও বরকত নিয়ে নাজিল হোক। আমরা যেন সবাই বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি এবং পেছনের দিনগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। এই কামনায় আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো ও সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। রমজানুল মুবারক। আল্লাহ হাফিজ।